এদিকে প্রথম কঠিন অ্যাকশনে নেমেছে পুলিশ সেনাবাহিনী। সমন্বয়কদের বিরুদ্ধে একের পর এক মামলা, শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়ক এবং শিক্ষার্থীদের। পুলিশ কিন্তু আবারও তাদেরকে আমরা দেখছি যে এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের ঘটনায় 4টি মামলা হয়েছে। পুলিশ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, কারণ এই সবগুলো ঘটনার যে মামলা হয়েছে এগুলোর বাদী হচ্ছে কিন্তু পুলিশ। তাদেরকে আবার সাইজ করার সময় আসছে সরকারের পক্ষ থেকে। সবকিছু আমাদের কাছে আসে, প্রাণপণ চেষ্টা করে ভাই, আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে। এনসিপি নেতারা কান্নাকাটি করছে অনেক আগে থেকে, তোরা আর্মি আসলে বার দোলা খাবি, তোরা আওয়ামী লীগ আসলে বার দোলা খাবি, বিএনপি আসলে বার দোলা। দেশের মধ্যে এই সকল জায়গাগুলোতে আগুন লাগিয়ে কি করতে যাচ্ছে, কি বুঝাতে যাচ্ছে, জনগণের কে কি বার্তা দিতে যাচ্ছে? জনগণ কি এখনো কি বলদ আছে? জনগণ কি বুঝে না? এগুলো তো দেশেরই ক্ষতি করলেন। শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ফলে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। একটা দেশের জিডিপি থেকেও বেশি লস হয়েছে আমাদের বাংলাদেশের। সকল কিছুই তো জনগণের টাকা। এটা কি ডক্টর ইউনূসের টাকা, এই ডাস্টবিন শফিকের টাকা, এই এনসিপি টোকাদের টাকা, বিএনপির টাকা, জামাতের টাকা, সকল কিছু হচ্ছে জনগণের টাকা। ওরা জনগণের অংশ, ওদের কিছু টাকা এখানে আছে। তার মানে দেশ নিয়ে বিশাল বড় একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র সকল কিছুই প্ল্যানিং করছে এই পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিএএ এখানে আছে। কিন্তু ব্যর্থ হওয়ায় জুলাই সন্ত্রাস চলাকালে সেনাবাহিনীকে চাপ দিয়ে তাদেরকে সন্ত্রাস দমনে সরকারের নির্দেশ না মানায় বাধ্য করে এবং শেখ হাসিনা সরকারের পতনও ঘটে। এই কারণেই দেশের মধ্যে এই 10-12 দিনে যা কিছু ঘটেছে সকল কিছু কি কাকতালীয় একটি দুর্ঘটনা, নাকি আগে থেকেই এই সকল বিষয়গুলো পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে? আমি কেন বলছি এই কথা জানেন? গত 13-14 দিন আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটি বক্তব্য দিয়েছিল, সেটা কালের কণ্ঠের মধ্যে প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন 1 সপ্তাহের মধ্যে দেশের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। তিনি 6 অক্টোবরে বক্তব্য দিয়েছে। এরপর থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটা শুরু করে দিয়েছে। এখন অবধি কিন্তু বন্ধ হয়নি। তিনি বলেছেন 1 সপ্তাহের কথা, কিন্তু 10, 12, 13, 14 দিনও পার হয়ে যাওয়ার পরও কোনো কিছুই বন্ধ হয়নি। বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে হয়তো গার্মেন্টসে আগুন লাগছে, হয়তো বিমানবন্দরে আগুন লাগছে, হয়তো ব্যাংকে আগুন লাগছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগছে। এগুলো যদি পুরো পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সকল জায়গায় এভাবে আগুন লাগে? এইরকম তো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। তাজুল ইসলামকে যদি এখন ধরে পুলিশে গিয়ে বা সরকারি ভাবে ভালোভাবে নজরদারি করে তদারকি করে সকল তথ্য বের হয়ে যাবে। তাজুল ইসলাম কি করে জানে 6 অক্টোবর কিভাবে বক্তব্য যে বাংলাদেশে 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন কিছু ঘটতে পারে? এখনো কিন্তু ঘটতে যাচ্ছে। এবং যেদিন শাহজালাল বিমানবন্দরের মধ্যে আগুন লাগে তার একদিন পরেই এই ডাস্টবিন শফিক বক্তব্য দেয়, আমরা বিদেশি একটি প্রতিষ্ঠানকে শাহজালাল বিমানবন্দর পরিচালনার জন্য দিয়ে দিব। কেন ভাই? আগুন লাগার একদিন পরে এখানে কথা বলতে হবে। তার মানে কি বোঝাতে চেয়েছেন? জনগণের ইন্টারেস্ট এখন আগুন লেগেছে যে ওই দিকে চলে যাবে, এখন বিদেশি একটা সংস্থার কাছে আমাদের বিমানবন্দর পরিচালনার জন্য দিয়ে দিল, কোনো কথা বলবে না। বাংলাদেশের মানুষ সেম কাজটা করেছে সেন্ট মার্টিনের ক্ষেত্রে। প্রথমে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে, ওখানে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, পরিষ্কার করতে হবে, এগুলো বলে বলে পরে জনগণের মনোযোগটা এখান থেকে সরিয়ে ফেলেছে। ওখানে কি করতেছে মানুষ আর জানা না। সেম ভাবে বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মধ্যে আগুন লাগিয়ে এখন অন্যদিকে জনগণের মনোযোগ বিজি রেখে এখন নাকি শাহজালাল বিমানবন্দর দিয়ে দিবে বিদেশি একটি সংস্থার কাছে। দেশের মধ্যে এই সকল জায়গাগুলোতে আগুন লাগিয়ে কি করতে যাচ্ছে, কি বুঝাতে যাচ্ছে? জনগণের কে কি বার্তা দিতে যাচ্ছে? জনগণ কি এখনো কি বলদ আছে? জনগণ কি বুঝে না? এগুলো তো দেশেরই ক্ষতি করলেন। শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ফলে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। একটা দেশের জিডিপি থেকেও বেশি লস হয়েছে আমাদের বাংলাদেশের। সকল কিছুই তো জনগণের টাকা। এটা কি ডক্টর ইউনূসের টাকা, এই ডাস্টবিন শফিকের টাকা, এই এনসিপি টোকাদের টাকা, বিএনপির টাকা, জামাতের টাকা, সকল কিছু হচ্ছে জনগণের টাকা। ওরা জনগণের অংশ, ওদের কিছু টাকা এখানে আছে। তার মানে দেশ নিয়ে বিশাল বড় একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র সকল কিছুই প্ল্যানিং করছে এই পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিএএ এখানে আছে। পাকিস্তানের কথা হচ্ছে আমরা তলাবিহীন ঝুড়ি হয়ে গিয়েছি, আমরা না খেয়ে মরতেছি। যে বাংলাদেশ আমাদের থেকে স্বাধীন হয়েছে, সে বাংলাদেশ কিভাবে অর্থনীতিতে আমাদের থেকে শক্তিশালী হবে, সেই বাংলাদেশ কিভাবে আরামে থাকবে? আমরা যেরকম তলাবিহীন ঝুড়ি, ওদেরকে এমন এমন প্ল্যানিং দিব যে তারাও তলাবিহীন ঝুড়ি হয়ে যাবে। তারা ক্ষমতায় থাকার জন্য আমাদের প্ল্যানিং শুনতে বাধ্য। সেম ভাবে কাজগুলো তারা করে যাচ্ছে এবং এই ডক্টর ইউনূস এবং এই রাজাকারের বাচ্চারা ওদের প্ল্যান শুনে শুনে বাংলাদেশের সকল জায়গায় আগুন লাগিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আবার কিছুদিন আগে বলছো যে বাংলাদেশে 1 সপ্তাহের মধ্যে কিছু একটা ঘটতে পারে। শুধু এখন না, এই ডাস্টবিন শফিক কিছুদিন আগেও 1-2 মাস আগেও বলতো যে 7-8 দিন রেড অ্যালার্ট জারি করে হয়েছে, বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। সেম এগুলো বলার পরে কিছুদিন পরে যে কোনো একটা কিছু ঘটে এবং এগুলো ঘটার পরে এগুলো ট্যাগ লাগিয়ে দেয় আওয়ামী লীগের দোষরা করেছে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ গেরিলা হামলার প্রস্তুতি নিচ্ছে। আরে ভাই, আওয়ামী লীগ গেরিলা হামলার প্রস্তুতি নেই, আওয়ামী লীগ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার প্রস্তুতি নেই, কিন্তু আওয়ামী লীগ গেরিলা হামলা করে না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে না। আমরা গত 3-4 দিন আগেও দেখলাম জুলাই সনদের সই নিয়ে গণভবনের মধ্যে হামলা করেছে কারা? এই জুলাই চোদ্দারা। গণভবনের আশেপাশে পুলিশের খানা চুরি করতে গিয়েছে কারা? এই জুলাই চোদ্দারা। শুধু তাই নয়, তারা জানমালের ক্ষয়ক্ষতি করেছে কারা? এই জুলাই চোদ্দারা। গেরিলা হামলা করে জুলাই চোদ্দারা, পুলিশের খানা চুরি করতে যায় জুলাই চোদ্দারা, গণভবনে হামলা করে জুলাই চোদ্দারা। আর এগুলো ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের দোষরা করেছে, আওয়ামী লীগের দোষরা গেরিলা হামলা প্ল্যানিং করছে। এই সালাউদ্দিনের মতো এত বিজ্ঞ লোক পর্যন্ত বলতেছে এখানে জুলাই যোদ্ধাদের ভিতরে নাকি আওয়ামী লীগের ফেসিস্টের পেতাত্তারা ঢুকে গিয়েছে। উনি কি রাজনীতি করবে? ওনাকে অনেক ট্যালেন্টেড লোক মনে করলাম।
উনি যদি এই সকল কথাবার্তা বলেন, ওনাকে দিয়ে রাজনীতি হবে? রাজনীতি করার জন্য রাজনীতি করলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওনার মধ্যে জ্ঞানী লোক যদি মিথ্যাচারের আশ্রয় নেই এবং মিথ্যা ট্যাগ লাগাই, তাহলে তো ওনাকে আর সম্মানের জায়গায় বসানো যায় না। আমি মনে করেছিলাম বিএনপির মধ্যে যদি কোনো একটা যোগ্যতম লোক থাকে, জ্ঞানী লোক থাকে, সেটা হচ্ছে সালাউদ্দিন। এখন দেখি যে তিনিও ওই সেম পথে হাঁটতেছে, ওদের মতো মিথ্যাচার করতেছে এবং উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। যুদ্ধ করছে নাকি তারা জুলাইয়ের মধ্যে, এই যুদ্ধগুলো এখনো তাদের বন্ধ হয়নি, দেশের জানমাল এখনো ক্ষয়ক্ষতি করতেছে। এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাহলে কেন গণভবনে হামলা, কেন জানমালের উপর ক্ষতি করা হবে জনগণের? এগুলো জনগণের না। পুলিশকে কেন এখন আক্রমণ করা হবে? পুলিশ তো 14 মাস হয়ে গিয়েছে, এখন তার ফেসিস্টের দোষণ নাই পুলিশ, এখন তো তোমাদের দোষ হয়ে গিয়েছে, এখন কেন হামলা করা হবে? তার মানে তারা আসলেই জঙ্গি, তাদের মনোভাব এখনো পরিবর্তন হয়নি। এবং এই যে বাংলাদেশের যতগুলো বিষয় এখন ঘটছে, সকল কিছু মেটিকুলাস ডিজাইন করে করানো হচ্ছে, দেশ ধ্বংসের প্ল্যানিং চলতেছে। এবং ডক্টর ইউনূস নির্বাচন হলে হবে, না হলে না, সেদিকের মনোযোগের থেকেও তার কথা হচ্ছে এমন ভাবে দেশের একটা পরিস্থিতি তৈরি করবো, সকল বিষয় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হবে এবং বহির্বিশ্বকে বোঝানো হবে সকল কিছু আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য দেশের মধ্যে এই পরিস্থিতি তৈরি করতেছে। এবং দেশে থেকে যে এই 14 মাসে এত টাকা পাচার হয়েছে, দেশের তলাবিন ঝুরি হয়ে গিয়েছে, এগুলো নিয়ে জনগণ প্রশ্ন তুলবে। সেই কারণে যাতে প্রশ্ন তুলতে না পারে, দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো আমরা আগুন লাগিয়ে শেষ করে দিব। তখন যখন জনগণ প্রশ্ন তুলবে, তখন বলবো যে আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের অনেক $1 বিলিয়ন লস হয়েছে, সে কারণে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, এখন আমাদের ঋণ নিতে হবে, আমাদের কিছু করার নাই। তখন আর বলতে পারবো না যে টাকা তো পাচার করেছেন বিদে দেশের অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, সে কারণে আপনারা ঋণ নিচ্ছেন। এই প্রশ্নগুলো যাতে তুলতে না পারে, আগে থেকে ব্লক করে দেওয়া হচ্ছে। এবং আর সকল বিষয়গুলোকে আওয়ামী লীগের উপর দোষ যাতে চাপিয়ে দেওয়া যায় নির্বাচনের আগে, সেগুলোর জন্য এই মেটিকুলাস ডিজাইন। তাই এই সকল ডিজাইন যতই করুক, আওয়ামী লীগকে দমাতে পারবে না, সাধারণ জনগণকে আর গুমরা করতে পারবে না। 7 দিনের মধ্যে কি ঘটার ঘটা সেটা আমরা ভালো মতো দেখে ফেলেছি যে 7 দিনের মধ্যে কি ঘটনা ঘটেছে। 7 দিনের ভিতর ঘটনা ঘটেছে, শুধু তাই নয়, 7 দিন থেকে আরো সময় বেড়ে আরো ঘটনা ঘটতেছে বাংলাদেশের মধ্যে। তাই তাজুল ইসলামকে ধরলে সকল তথ্য বের হয়ে যাবে, ডাস্টবিন শফিককে ধরলে সকল তথ্য বের হয়ে যাবে। এখন এদেরকে ধরবে কি? এরাই তখন রাষ্ট্রের সবচেয়ে বড় পদে পদে বসে আছে, এরাই মেটিকুলাস ডিজাইন করতেছে। কথা বুঝুন নাই? মানে চোরকে বলো চুরি কর, গৃহস্থকে বলো সজাগ থাক। তারাই চুরি করাচ্ছে, তারাই আবার সজাগ থাকতে বলতেছে। আবার আজকে একটা নিউজে দেখলাম পুলিশকে নাকি সতর্ক অবস্থান থাকতে বলা। আরে ভাই, তোমরা নিজেরাই দেশের মধ্যে অরাজকতা করবা, তোমরা নিজেরাই আগুন লাগাবা, আবার পুলিশকে সতর্ক থাকতে বলে কি লাভ হবে? পুলিশ কি জানে তোমরা কোথায় কোন জায়গায় আগুন লাগাবা? লাগানোর পরে না মানুষ জানতে পারে, পুলিশ জানতে পারে। পুলিশকে তো এখন তোমরা দাসত্বে পরিণত করেছো, গোলাম বানিয়ে ফেলেছো। একটা ডিউটি দিয়ে রেখেছো পুলিশকে, শুধু আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগের কর্মীদেরকে ধরো, তাদেরকে জেলে বড়, আওয়ামী লীগ যাতে ঝুটিকা মিছিল করতে না পারে, তোমাদের দায়িত্ব শুধু এটা। তোমরা এটা পালন না করতে পারলে তোমাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হবে। এরপরে ধর্ষণ হোক, খুন হোক, গুম হোক, চাঁদাবাজি হোক, ওগুলাতে তোমরা যাওয়ার দরকার নাই, ওগুলাতে তোমরা সমাধান করার দরকার নাই, ওগুলো আমরা দেখবো। দেশ জাহান্নামে যাক, তোমাদের কাজই হচ্ছে শুধু আওয়ামী লীগ ঠেকানো। তো পুলিশ শুধু আওয়ামী লীগই ঠেকাচ্ছে। মানুষ এখন বিপদে পড়ে ফোন দিলে পুলিশ আরও জায়গায় যায় না, পুলিশ তখন আওয়ামী লীগকে ধরার জন্য ব্যস্ত থাকে, ওই জায়গায় যাওয়ার সময় পায় না। পুলিশ তখন চিন্তা করে জায়গায় গেলে তো আমার চাকরি থাকবে, না গেলেও থাকবে, কিন্তু আওয়ামী লীগের কর্মী 1-2 জন যে টার্গেট দিয়েছে প্রতিদিনের, ওইটা ধরতে না পারলে তো আমার চাকরি চলে যাবে, তো আমার ছেলে মেয়েকে খাওয়াবে কে? এই সকল বিষয় চলতেছে বাংলাদেশে। কিছু বন্ধু বান্ধব তো পুলিশে আছে, তো ওদের থেকে এসব ব্যাপার শুনি, খুব কষ্ট হয়। তো দেশ কোন জায়গায় গিয়েছে, দেশটাকে কোথায় রসতলে নিয়ে গিয়েছে। তাই দেশের মধ্যে যে আরো অঘটন ঘটাবে তারা, সেটা বলাই যায়, কারণ এগুলো সকল কিছুই তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ। তাদের মেটিকুলাস ডিজাইন এখনো শেষ হয়নি, দেশ নিয়ে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের কপালে কে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বিশ্বখ্যাত দ্য ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী 1 মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে। এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে, সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে, এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী আমেরিকা এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু। সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান কারিগরদের তালিকা করলে প্রথম দিকেই যেসব নাম আসবে তার মধ্যে জাতিসংঘের নাম হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের পরেই আসবে। হাসিনার সরকারকে দিয়ে মিয়ানমারের করিডোর গেম খেলার চেষ্টা হয়েছিল, সেটা আমরা জানতাম, কিন্তু ব্যর্থ হওয়ায় জুলাই সন্ত্রাস চলাকালে সেনাবাহিনীকে চাপ দিয়ে তাদেরকে সন্ত্রাস দমনে সরকারের নির্দেশ না মানায় বাধ্য করে এবং শেখ হাসিনা সরকারের পতনও ঘটে। এই কারণেই এর পরপরই বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। তিনি আসার পর থেকেই জোরে সোরে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোরের নামে সেখানে মার্কিন অস্ত্র পাঠানোর তোড়জোড় শুরু হয়। আর সবচাইতে বড় কথা হলো জুলাই হত্যাকাণ্ডের তড়িঘড়ি একটি রিপোর্টও জাতিসংঘ ডক্টর ইউনূসকে সাপ্লাই দেয়। এমনকি জাতিসংঘের জুলাই হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাইলেও সরকারের পক্ষ থেকে সেটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এই প্রশ্নটা তুলতে হবে, তুলেছেনও সেনাপ্রধান। এই বুদ্ধি নিঃসন্দেহে ডক্টর ইউনূসের, কারণ জাতিসংঘের তদন্তে সেনাবাহিনীর বক্তব্য থাকলে রিপোর্টও অন্যরকম হতো, তাতে কোনো সন্দেহ নেই। এখন জাতিসংঘের সেই রিপোর্টই সরকারের আজ্ঞাবহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রমাণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু সেই রিপোর্টে কিন্তু জাতিসংঘ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে এর ভিত্তিতে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে। এই তো জাতিসংঘ, যখন যেখানে যেমন দরকার তেমন ভাবেই কথা বলে। তবে বেশি দিন আর বোধহয় তারা এই পোদ্দারি করতে পারছে না, কারণ বিশ্বখ্যাত দ্য ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী 1 মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে।
এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে, সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে, এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী আমেরিকা এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়েছে। ইতিমধ্যেই এই শান্তিরক্ষী বাহিনীতে নতুন সদস্য সংগ্রহ বন্ধ করা হয়েছে। হোয়াইট হাউস থেকে লিক হওয়া কাগজপত্র এমনটাই বলছে। বাংলাদেশে দেখেন কারা কারা জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আর কাদের বিরুদ্ধে বিগত জুলাই সন্ত্রাস মার্কিন ডিপ স্টেটের টাকা নিয়ে ঘটানোর একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনাকে সরকার উৎখাতের অভিযোগ কাদের বিরুদ্ধে রয়েছে চলুন দেখা যাক। আমরা জানি কাদের বিরুদ্ধে রয়েছে। এই যে ছবিটি, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ আইন সহায়তা সংক্রান্ত প্রতিনিধি এবং বাংলাদেশের কথিত সুশীল সমাজের প্রায় সকলকে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন। জুলাই সন্ত্রাসের সঙ্গে এদের সকলের নাম জড়িত আছে। তার মানে মার্কিন ডিপ স্টেটের দেওয়ার টাকা এদের সঙ্গে জাতিসংঘও পেয়েছে। এভাবেই তারা কাজ চালিয়েছে এতদিন এবং চালায় দেশে দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের বাহু হিসেবে কাজ করা জাতিসংঘ এতদিন মূলত সদস্য রাষ্ট্রের টাকায় শক্তিশালী রাষ্ট্রসমূহের স্বার্থ রক্ষার কাজটি করে এসেছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই ডিপ স্টেটের ফান্ড কাটা শুরু করেছে বা উইথড্র করা শুরু করেছে এবং সেই সঙ্গে জাতিসংঘের তহবিল যোগানোর ব্যাপারেও নেতিবাচক কথা বলছে, তখন চীনের মতো অনেক রাষ্ট্রই আর জাতিসংঘকে টাকা দিতে চাইছে না। অতএব এই জাতিসংঘের আসন্ন মৃত্যু ঘটতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এমন একটি দুর্বলের ওপর ক্ষমতা দেখানো সুপার পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নকারী কোনো প্রতিষ্ঠান বা জাতিসংঘের পৃথিবীতে প্রয়োজন আছে কিনা তা নিয়ে কিন্তু বহুদিন ধরে বিতর্ক চলছে সারা পৃথিবীতে। তারা নিজেদেরকে সুপার গভর্নমেন্ট বা সুপার সরকার মনে করে, কিন্তু তারা আসলে কোনো যুদ্ধ ঠেকাতে পারে না, তারা গাজায় মানুষের নিরাপত্তা দিতে পারে না, কাউকে ঠেকাতে পারে না, কিন্তু তবু তারা খবরদারি করে যাচ্ছে এবং করছে বাংলাদেশের মতো দেশে উগ্রপন্থীদের ক্ষমতায় আনার মাধ্যমে। সিরিয়াতেও আপনারা জানেন কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে, আসাদ সরকারকে সরিয়ে একটি জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠায়ও জাতিসংঘের অংশগ্রহণ আছে বলে শোনা যায়। এমনিতে তারা হয়তো ক্ষমতা হারাবে না, কিন্তু যখন ফান্ডে টান পড়বে বা টাকা ফুরাবে তখন তাদের ক্ষমতার নোটে গাছটিও মোড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। দেখা যাক আর কতদিন টিকে থাকতে পারে এই গোপন রাজনৈতিক শক্তির সংগঠন জাতিসংঘ। আমি দেখতে পাচ্ছি জাতিসংঘের মতো সংস্থার মৃত্যু, জাতিসংঘের ক্ষমতা শেষ হতে হতে একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেখা যাচ্ছে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর কিছুটাও রেখে থাকেন তাহলে আপনিও জানবেন যে জাতিসংঘ নামের এই সংস্থাটিকে আসলে কেউ আর পোছে না। ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো সমৃদ্ধ দেশগুলোকে শেষ করে দেওয়ার পর এবার তারা বাংলাদেশে হাত দিয়েছে। হয়তো এর মধ্য দিয়ে শেষ হবে জাতিসংঘের দাদাগিরি। আমি তো সেটাই দেখি।